আজকে যে আলোচনা সভা ডাকা হয়েছে তার অবশ্যই একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে বিষয়টাকে জানার। হ্যাঁ, এবার হচ্ছে যে দেখুন, যে কোনো বিতর্ক সভায়, যে কোনো আলোচনা সভায় কি করা হয়, একটা পক্ষ একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে দেওয়া হয়। রাজনীতির ক্ষেত্রেও তাই, যেটাকে আমরা বলি বাইনারি। এখন ব্যাপারটা হচ্ছে এই বাইনারি করলে যেটা হয় যে সত্যি কি সত্যের অনুসন্ধান করা যায়, নাকি শাসকের সুবিধে হয়। কেন বলছি, তার কারণ এই ভ্যাকসিন নিয়ে দুটো শিবিরে মানুষকে ভাগ করে দেওয়া হয়েছিল কোভিডের সময়। যারা ভ্যাকসিন নিতে আগ্রহী তাদের বলা হয়েছিল ভ্যাকসিন কমপ্লায়েন্ট, আর যারা ভ্যাকসিন সম্বন্ধে কিছুমাত্র প্রশ্ন করছেন, নট নেসেসারি যারা বিরোধিতা করছেন, তাদের বলা হয়েছিল ভ্যাকসিন হেজিট্যান্ট, অর্থাৎ তারা ভ্যাকসিন নিয়ে সংশয়ে আছেন। এই দুটো দলে ভাগ করে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালে যেটা দাঁড়ানো, ভ্যাকসিন নিয়ে কিছু বললেই ভ্যাকসিন হেজিট্যান্ট। তো যাই হোক, আমরা কিন্তু এর মধ্যে ঢুকবো না এবং আমরা এর বিপক্ষে, এই বাইনারি সৃষ্টির বিপক্ষে। কারণ বাইনারি মানে এই সাদা কালোতে সবসময় কোনো সত্যকে খুঁজে না পাওয়া যেতেও পারে। সাদা এবং কালোর মধ্যে অনেক গ্রে শেড থাকে, আমরা সেগুলোকে খোঁজার চেষ্টা করব। সুতরাং আমরা আজকে যেটা চাই সেটা হচ্ছে একটা একটা রিজন ডিবেট উইদাউট প্রেজুডিস অ্যান্ড বায়াস। কোনো রকম পক্ষপাতিত্ব, কোনো রকম মানে যুক্তির ওপর ভিত্তি করে, ফ্যাক্টের ওপর ভিত্তি করে আমরা কিছু এখানে বক্তব্য রাখবো। তো আমি প্রথমেই একটা বক্তব্য দেখাচ্ছি। এটা হচ্ছে ORF, অবজারভার রিসার্চ ফাউন্ডেশন। কেন এর বক্তব্য দেখাচ্ছি? এটা হচ্ছে নাকি একটা আমাদের দেশের এখন থিঙ্ক ট্যাঙ্ক। এরকম অজস্র থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা ভারত সরকারের নানান ধরনের নীতি প্রণয়নে সাহায্য করে, শুধু নয় সলা পরামর্শ করে, এবং তাদের যে যুক্তি জাল সৃষ্টি করে এরাই। এবং এই ওয়ার্ডের খুবই শক্তিশালী, তার কারণ হচ্ছে এর 60%-এর বেশি ফান্ডিং আসে হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে। এই ওয়ার্ডে শুধুমাত্র এই ভ্যাকসিনের ক্ষেত্রে নয়, সমস্ত বৈদেশিক নীতি থেকে সমস্ত নীতির ক্ষেত্রে সরকার যে নীতি প্রণয়ন করে তার কাঠামোটা তৈরি করে দেয় কিন্তু এই ওআরএফ। এই ওআরএফে কিছুদিন আগে যখনই ভ্যাকসিন নিয়ে আলোচনাটা উঠছে এবং প্রসঙ্গটা কাগজে আসছে, তখন কিন্তু এখানে একটা প্রতিবেদন বেরিয়েছিল ওআরএফে, সেটা হচ্ছে লং আফটার লাইফ অফ রেগুলেটরি ফেলিওর, ইন্ডিয়া, এইচপিভি অ্যান্ড ভ্যাকসিন হেজিটেন্সি। বক্তব্যটা কি? বক্তব্যটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে এই ভ্যাকসিন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল 2013 সালে, যে 72তম সংসদীয় কমিটি যে রিপোর্ট পেশ করেছিল সেটা ছিল একটা ভয়ানক চিত্র তারা পেশ করেছিল। এবং সেটা নাকি এমন ভীতি সৃষ্টি করেছে, তার ফলে 13 বছর, এক যুগ ধরে ভ্যাকসিনটা ঠান্ডা ঘরে ছিল, এখন আবার নিয়ে আসা হচ্ছে। ওরা বলতে চাইছে যে সেটাতে কি দেখানো হয়েছিল, বেশিরভাগ লোক নাকি রিপোর্টটা পড়েই। সেই রিপোর্টে আমাদের যে নিয়ামক সংস্থা আছে তার নাকি কিছু গলদ ছিল এবং সেই গলদই নাকি দায়ী। বাকি যেটা ছিল সেটা পিওর সায়েন্স, সায়েন্স ওয়াজ নট অ্যাট ফল্ট, এটা হচ্ছে তাদের বক্তব্য। সেই সায়েন্সকেই আবার 13 বছর পরে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এদের যে যুক্তিগুলো মোটামুটি দেখাচ্ছে, সেই যুক্তিগুলো আমাদের একটু দেখা উচিত। তার কারণ আমরা যখনই কিছু প্রশ্ন করব, বক্তব্য রাখবো, এই যুক্তিগুলো নানানভাবে আমাদের দিকে ধেয়ে আসবে। এই প্রতিবেদনের প্রথমেই বলছে যে এই এইচপিভি ড্রাইভ যেটা নেওয়া হচ্ছে, এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনের, যখনই আবার সরকার নতুন উদ্যমে চালু করছে, তখন ফ্রেশ ওয়ে অফ সোশ্যাল মিডিয়া অপোজিশন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা আবার একটা ঢেউয়ের মতো আসছে বিভিন্ন ধরনের বিরোধী বক্তব্য, এবং সেখানে খুবই প্রচারিত হচ্ছে। একটু আগে একজন বলেন, যিনি সূত্রপাত করে দিলেন, যে সেটা হচ্ছে আমাদের দেশে 2013 সালে একটা পার্লামেন্টারি কমিটি যে রিপোর্ট দিয়েছিল সেটাকে বারবার বলছে, এবং বলছে সেখানে 7 জনের মৃত্যু হয়েছিল, সেই কথাও বারবার উচ্চারণ করা হচ্ছে। এবং এটা ধরে নেওয়া হচ্ছে যে অতীতে যে ভুল হয়েছিল এখানে সেটারই আবার পুনরাবৃত্তি হবে, এটা এদের কথা। তো এদের বক্তব্য হচ্ছে আসলে ভুলটা ছিল হচ্ছে আমাদের যে রেগুলেটরি সংস্থা আছে, যারা আমাদের এই চিকিৎসা সংক্রান্ত গবেষণা সংক্রান্ত বিষয় বলতে চাইছে, সেটা হচ্ছে ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তাদের কিছু পদ্ধতিগত নাকি ত্রুটি ছিল, তার বেশি কিছু ছিল না। এবং এই পদ্ধতিগত ত্রুটির জন্যই আজকে এই ভ্যাকসিন হেজিটেন্সি দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে এইচপিভি ভ্যাকসিন যেটা আসছে সেটা নিয়ে মানুষের মধ্যে যে প্রশ্ন, সন্দেহ, সংশয় দেখা দিচ্ছে, তার মূলে নাকি হচ্ছে ICMR এর এই পদ্ধতিগত ত্রুটি। তো যাই হোক, এটা কি সত্যি সত্যি? এখানে আরেকটি বলা হচ্ছে, এই কথাটা একটু লক্ষ্য রাখবেন,
সেটা হচ্ছে বলছে আজকে নাকি ভারতবর্ষের পরিস্থিতি অনেকটাই বদলে গেছে এবং সেটা এই ভ্যাকসিনকে আনতে সাহায্য করেছে। কি সেই পরিস্থিতি? বলছে, এরাই বলছে যে এই যে সংসদীয় কমিটি যারা এই ভ্যাকসিন সম্বন্ধে একটা বিরূপ রিপোর্ট দিয়েছিল, সেই কমিটিতে ছিল হচ্ছে ব্রজেশ পাঠক, তার চেয়ারম্যান ছিল ব্রজেশ পাঠক, যে আজকে উত্তরপ্রদেশ সরকারের ডেপুটি চিফ মিনিস্টার, এবং তিনি নিজে সেই ভ্যাকসিনটাকে আবার নতুন করে লঞ্চ করছেন। এবং ওই সংসদীয় কমিটির একজন সদস্য ছিল জেপি নাড্ডা, যিনি আজকে ইউনিয়ন হেলথ মিনিস্টার। অর্থাৎ বলতে চাইছে যে ভারতবর্ষের ভ্যাকসিন সম্বন্ধে যে ধারণা সেটা নাকি একদম ট্র্যাজেক্টরি বদলে গেছে এবং এটা খুব অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। তো যাই হোক, এদের বক্তব্য যে সায়েন্স ওয়াজ নট অ্যাট ফল্ট, অর্থাৎ ভ্যাকসিনের নামে সেদিন যেটা আনা হয়েছিল সেটা ছিল পিওর সায়েন্স, তার মধ্যে কোনো ত্রুটি ছিল না। আমরা দেখবো সে ত্রুটি ছিল কি ছিল না। এবং লাস্ট লাইন যেটা শেষ করছে উপসংহারে, যে ট্রাস্ট ইজ নট রেস্টোর্ড বাই অ্যানাউন্সমেন্ট। ভালো কথা, এটা আমরাও মানছি যে কোনো ওষুধ বিশুধ ভ্যাকসিন যাই হোক, তার উপর বিশ্বাস আদায় করলে, বিশ্বাস আদায় করার জন্য যে ঘোষণাই একমাত্র নয়, একমাত্র পন্থা হতে পারে না। কারণ এই বিশ্বাস তৈরি করতে হয় খুব ধীরে ধীরে থ্রু ক্রেডিবিলিটি অ্যান্ড কনসিস্টেন্সি। অর্থাৎ যা প্রচার করা হচ্ছে তার মধ্যে বিশ্বাসযোগ্যতা আছে কিনা, যে তথ্য যুক্তি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো সুসংহত কিনা, আমরা সেটাই দেখব। এদের কথাটাই মেনে নিচ্ছি। কারণ যেটা এইচপিভি ভ্যাকসিন নিয়ে যেটা হচ্ছে সেটা বিশুদ্ধ ঘোষণা, সরকারি ঘোষণা, রাজনৈতিক ঘোষণা। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দেশের যে নিয়ামক সংস্থা আসছে সেটা হচ্ছে ডিসিজিআই, ড্রাগ কন্ট্রোল অথরিটি অফ ইন্ডিয়া, জেনারেল অফ ইন্ডিয়া, সরি, ডিসিজিআই, ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া, এবং সিডিএসসিও যেটা হচ্ছে আমেরিকান যে এফডিএ, তার যে ভারতীয় কাউন্টার পার্ট যেটা আছে, তাদের কোনো রেফারেন্স কোথাও আপনি পাবেন না। কারা বলছে এই যে এইচপিভি ভ্যাকসিন যে দেওয়া হবে, কাদের দেওয়া হবে, কেন দেওয়া হবে, এই কথাটা আসছে কিন্তু একটা প্রচারের আকারে, একটা রাজনৈতিক মঞ্চ থেকে একটা প্রচার করে দেওয়া হচ্ছে। তাই প্রচারে আমরা বিশ্বাস রাখছি না, আমরা দেখব যে এগুলোর মধ্যে আদৌ কোনো রকম বিশ্বাসযোগ্য তথ্য আছে কিনা এবং তথ্যগুলোর মধ্যে সঙ্গতি আছে কিনা, এদের কথাই মেনে নিলাম। তো যাই হোক, এই যে লম্বা চওড়া যারা কথা বলছে, এই যে লম্বা চওড়া কথার পিছনে নিশ্চয়ই কোনো বড় শক্তি থাকবে, না হলে এত লম্বা চওড়া কথা তো বলা যেতে পারে। কারা আছে দেখুন, একটা লাল রঙের অ্যারো দেওয়া আছে। এই যে প্রতিবেদনটা ছাপা হয়েছে ওয়ারএফ এর মঞ্চে, তারা কে এটাকে স্পন্সর করেছে দেখুন, লেখা আছে যে ডিসক্লোজারে, the Observer Research Foundation has received funding from Bill and Melinda Gates Foundation, which also funded the PATH demonstration. PATH demonstration মানে 2010 সালে, 9-10 সালে এই ভ্যাকসিন যখন ডেমনস্ট্রেশনের নাম করে অ্যাকচুয়ালি ট্রায়াল চালানো হয়েছিল, সেটা চালিয়েছিল পাথ নামে একটা সংস্থা, PATH। পাথ কথাটা হচ্ছে প্রোগ্রেসিভ, সম্ভবত ওটা ভুলে গেছি, যাই হোক, টেকনোলজি ফর হেলথ এরকম একটা হবে একটা। যাই হোক, তো দেখালাম যে সোর্স অফ ফান্ডিং মানে যারা এই লেখাটা লিখছে কেন লিখছে, এবং এই লেখা একটা দাবি করা হয়েছিল যে এইচপিভি ভ্যাকসিনের বিরুদ্ধে যা কিছু বলা হচ্ছে এবং টেনে আনা হচ্ছে সেই 72তম সংসদীয় রিপোর্টের, কমিটির রিপোর্টের ব্যাখ্যাকে, কেউ নাকি সেটা ভালো করে পড়েই না পড়েই এই ভ্যাকসিনের বিরোধিতা করছে। ঠিক আছে, আমরা তাহলে একবার এই পার্লামেন্টারি কমিটি যে রিপোর্ট সেদিন পেশ করেছিল 2013 সালে, সেটার একবার কয়েকটা ঝলক দেখে নিই। দেখুন, রিপোর্টের একেবারে প্রথম ভাগে ভেরি হার্ড হিটিং কমেন্ট। এই রিপোর্টে কিন্তু প্রথমে আঙুল তোলা হয়েছিল ICMR এর দিকে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। সেটাতে বলা হয়েছিল দি হাইয়েস্ট বডি অফ মেডিকেল রিসার্চ lent its platform to PATH in an improper and unlawful manner. অর্থাৎ ICMR ভারতবর্ষের সর্বোচ্চ মেডিকেল গবেষণা বিষয়ক সংস্থা, সে তার প্ল্যাটফর্মকে, পাথকে ব্যবহার করে দিয়েছিল অত্যন্ত অনৈতিক এবং বেআইনি, আইন বহির্ভূতভাবে ICMR তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করতে দিয়েছিল এই পাথ সংস্থাটাকে। এই পাথ সংস্থা 1979 সালে তৈরি হয়েছিল। এখন এটা মোটামুটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অধীনে রয়েছে, তার কারণ তারাই হচ্ছে সবচেয়ে বড় ফান্ডার। এদের কাজ হচ্ছে সারা পৃথিবী জুড়ে ভ্যাকসিন, বিভিন্ন রোগের ডায়াগনস্টিক, নানান ধরনের টেস্ট কিট এগুলো তৈরি করা এবং এগুলোর বিস্তার যাতে হয়, বাণিজ্যিক বিস্তার, সেই কাজ করা আর কি। এবং সেটা করতে গিয়ে বিভিন্ন ট্রায়াল চালানো,
এইগুলো এদের কাজ। এই হচ্ছে সেই পাথ সংস্থাকে 2009-10 সালে আইসিএমআর অত্যন্ত অনৈতিকভাবে এবং আইন বহির্ভূতভাবে তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করতে দিয়েছিল। দেখুন, আরো মারাত্মক কথা বলা আছে সেই রিপোর্টে, সেই 72তম রিপোর্টকে। সেটা হচ্ছে যে পুরো ব্যাপারটা তাদের মনে হয়েছিল ভীষণ রকম সন্দেহজনক এবং অত্যন্ত ধোঁয়াশায় ভরা। এন্টার ম্যাটার ওয়াজ ভেরি ইন্ট্রিগিং অ্যান্ড ফিশি। কথাগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন কি তারা বলেছিল যে এ ওয়েল প্ল্যান্ড স্কিম, এটা অত্যন্ত সুপরিকল্পিত একটি প্রকল্প, যার মাধ্যমে চেষ্টা করা হয়েছিল যে ভারতবর্ষে যে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম আছে তার সঙ্গে এই এইচপিভি ভ্যাকসিনকে যুক্ত করে দেবার ফলে কি রেজাল্ট হতে পারত, বলছে যে তার ফলে বছরের পর বছর স্বাভাবিকভাবেই এই ভ্যাকসিন বিক্রি হতো, তার জন্য নতুন করে প্রমোশন মার্কেটিং দরকার হতো না। লাস্ট লাইনে তারা বলেছিল যে ইট বিকামস পলিটিক্যাল ইম্পসিবল টু স্টপ এনি ভ্যাকসিনেশন। কোনো ভ্যাকসিনকে যদি এবার এইভাবে সার্বজনীন যে ভ্যাকসিন কর্মসূচি আছে তার মধ্যে একবার ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে শুধু তো মার্কেটিং এর খরচা বেঁধে গেল বছর বছর, তা নয়, পলিটিক্যালি ইট ওয়াজ ইম্পসিবল। মানে যেই রাজনীতির ক্ষমতায় আসুক না কেন, কেউ এটাকে আর প্রতিরোধ করতে পারবে না, এই ভ্যাকসিনটা চলতেই থাকবে। তাহলে তার বাজার দীর্ঘায়িত হবে এবং বিস্তৃত হবে। এবং কমিটি বলেছিল যেভাবে এই 7টি মৃত্যু হয়েছিল গুজরাটের বদোদরাতে এবং হায়দ্রাবাদের কাছাকাছি অঞ্চলে, এই যে গবেষণা চলেছিল, দুটো জায়গায় ট্রায়াল চলেছিল, তাতে 7 জন নাবালিকার মৃত্যু হয়েছিল ট্রাইবাল গোষ্ঠীর। এবং তাকে বলেছে যে সামারিলি ডিসমিসড অ্যাজ আনরিলেটেড টু ভ্যাকসিন উইদাউট ইনডেপথ ইনভেস্টিগেশন। অর্থাৎ ওইগুলোকে বলা হয়েছে কেউ কুয়োয় ঝাঁপ দিয়ে মরেছে, কেউ বিষ খেয়ে মরেছে, কেউ সাপে কেটে মরেছে, এইসব ভাবে ব্যাখ্যা করা হয়েছিল। বলার চেষ্টা হয়েছিল এই সব মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনো যোগাযোগই নেই। এবং সেইটাতে দেখুন, এই তদন্ত কমিটি মানে 72তম যে সংসদীয় কমিটির রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল কোনো রকম গভীরভাবে এটাকে পর্যালোচনা না করেই এই কথা বলে দেওয়া হয়েছিল, এবং সেটা যে আবার হবে না, এবং কোভিডের সময় আমাদের নানান অভিজ্ঞতা আছে, এবং সেটা যে পুনরাবৃত্তি হবে না এমন কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই। আরেকটি মারাত্মক মন্তব্য ছিল সেখানে, দেখুন কি বলেছে। আইসিএমআর ভেতরে রয়েছে বক্সের মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল রিপোর্টের একটা অংশ, এবং সেটা যাতে পড়তে অসুবিধা হতে পারে বলে ওটা বড় করে বাইরে লাল রং দিয়ে ওটাকে হাইলাইট করা আছে যে আইসিএমআর রিপ্রেজেন্টেটিভ apparently acted at the behest of the path in promoting the interest of manufacturers of HPV vaccine. অর্থাৎ এই আইসিএমআর সংস্থাটি ভারতবর্ষের সর্বোচ্চ যে মেডিকেল গবেষণা সংক্রান্ত সংস্থা, তা সে কি করেছিল, তারা পাথের নির্দেশে এবং ইশারায় এইচপিভি ভ্যাকসিনের যে নির্মাতা তাদের স্বার্থে কাজ করেছিল। ডিসিজিআই, ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া, যেখান থেকে অনুমতি না পেলে কোনো ইঞ্জেকশন, কোনো ভ্যাকসিন, কোনো ওষুধ, কোনো কিছুই ভারতবর্ষের বাজারে কিন্তু আনা যায় না। সেই ডিসিজিআইয়ের ভূমিকা কি ছিল? যে ভ্যাকসিন ভারতে স্বীকৃত নয়, অনুমোদিত নয়, সেটা ইম্পোর্ট হলো কিভাবে, সেই প্রশ্ন তুলেছিল এই কমিটি। এবং তারা বলেছিল যে এখানে পুরো ব্যাপারটাতে ডিসিজিআইয়ের যে ভূমিকা তার মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, এবং তাদের নাকের ডগায় তাদেরই লেখা সমস্ত আইন কানুন কিন্তু ভাঙা হয়েছিল। এবং আরেকটি ব্যাপারের দিকে কিন্তু অভিযোগ করেছিল এই কমিটির রিপোর্ট, সেটা হচ্ছে এনআরএইচএম, ন্যাশনাল রুরাল হেলথ মিশন, এর যে ফান্ড, এর যে স্ট্রাকচার, এটাকে বেআইনিভাবে ব্যবহার করা হয়েছিল সেই সময়। এবং এইটা কেন এখনো প্রাসঙ্গিক, তার কারণ আমি যতদূর জেনেছি, আপনারা হয়তো খোঁজ করলে আরো বেশি জানতে পারবেন, সেটা হচ্ছে যে ভ্যাকসিনটাকে কিন্তু গাভি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন, এটাও বিল গেটসের একটি সংস্থা, সেই সংস্থা বলছে আমরা দান করছি ভারত সরকারকে কয়েক মিলিয়ন ডলারের এই ভ্যাকসিন, তারা দান করছে। এখন মজার ব্যাপারটা হচ্ছে, যারা কিছুটা খবর রাখেন, যে এই যে বিল গেটস ফাউন্ডেশন, যেটা যে BMGF, তাদের সাইটে গেলে আপনারা দেখতে পাবেন, এবং তারা পরিষ্কার বলছে যে তারা কোনো দান করে না, তারা কি করে, তারা ইনভেস্ট করে। তাদের সংস্থায় কোনো দান বলে কিছু হয় না, তারা বিনিয়োগ করে
ফেরত পাওয়ার জন্য। তো এখান থেকে তারা এই করে কি ফেরত পেতে চাইছেন, কিভাবে উসুল করবেন সেটা তো আমরা জানি না, সেটা হয়তো ভবিষ্যৎ বলবে। কিন্তু কথাটা যেটা হচ্ছে, ভ্যাকসিনটা না হয় দিল, কিন্তু সেই ভ্যাকসিনটা দেওয়ার জন্য যে লজিস্টিক সাপোর্ট, অর্থাৎ সেই ভ্যাকসিনের জন্য যে আপনার যে ঠান্ডা যে যেটা আছে কোল্ড চেইন যেটাকে মেনটেন করতে হয়, সেটা হিউজ খরচ সাপেক্ষ ব্যাপার, সেটাই সরকারকেই নিতে হবে। তার জন্য যে প্রচার প্রসার যা কিছু আছে সব কিন্তু ভারত সরকারকেই নিতে হবে, এমনই একটা চুক্তি হয়েছে। তো এখানে একটি এই এই বক্তব্যটাকে উল্লেখ করার উদ্দেশ্য সেটা হচ্ছে সেই 2013 সালে এই ভ্যাকসিন নিয়ে যখন ডেমনস্ট্রেশন নামে ক্লিনিক্যাল ট্রায়াল হয়েছিল, ন্যাশনাল রুরাল হেলথ মিশনের ফান্ড সেই দিকে কিন্তু ডাইভার্টেড হয়েছিল, এবং এটা যাতে ভবিষ্যতে কোনোদিন না হয় সেই সতর্কতা কিন্তু দিয়েছিল এই সংসদীয় কমিটির রিপোর্ট। এবারে আমরা আসছি যে এখনকার মিডিয়ার ভূমিকাটা, ভ্যাকসিন সম্পর্কে মানুষের কাছে যে খবর এরা দিচ্ছে সেটা কিভাবে আনছে। আমাদের কোভিড আমাদের একটা শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিন, ওষুধ, যাবতীয় যা কিছু আছে এর বাজারকে বিস্তৃত করার সহজতম রাস্তা হচ্ছে ভয়, আতঙ্ক, এটাকে উৎপাদন করা, এটাকে ছড়িয়ে দেওয়া। কারণ ভয় যখন আপনি ছড়িয়ে দেবেন, একটা মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়, তখন তার যুক্তিবোধগুলো কিন্তু ধারালো থাকে না, সেগুলো ভোঁতা হয়ে যায়। এমন আপনি ভয় দেখাবেন, সেখানে মানুষ খুঁজবে যে আমার তাহলে এখান থেকে নিষ্কৃতির উপায় কি, মুক্তির উপায় কি, মৃত্যুর হাত থেকে আমি বাঁচবো কিভাবে, এটাই তখন প্রশ্ন হয়ে যায়। তখন সামনে যাই কিছু আপনার সামনে দেওয়া হয়, এটাতেই তোমার মুক্তি, এটাতেই তোমার মোক্ষ, এটাতেই তোমার মৃত্যু থেকে নিষ্কৃতি পাবে, তখন সেটাকে মানুষ নেয়। এইটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো যাই হোক, এটাকে তখন আমরা বলেছিলাম যে ফিয়ার ক্যাম্পেন, অর্থাৎ ত্রাস ছড়িয়ে দেওয়ার এটা একটা কিন্তু ওয়েল কোঅর্ডিনেটেড প্রোগ্রাম। তো আমরাও এবারেও সেটা দেখতে পেয়েছি যে কিছু কিছু ইন্ডিয়ান মিডিয়ায় এইরকম ভাবে খবরটাকে দেওয়া হচ্ছে যে 1 woman dies of cervical cancer every 8 minutes, প্রতি 8 মিনিটে একজন মারা যাচ্ছে, এইরকম একটা ধরুন আপনার কাছে খবর এলো। কিংবা বলা হলো যে জানেন 20% গ্লোবাল যে সার্ভাইকাল ক্যান্সার আছে ভারতবর্ষে রয়েছে, জানেন 42,000 মহিলা প্রতি বছর মারা যাচ্ছেন। কথাগুলো হয়তো মিথ্যে নয়, কিন্তু এর সঙ্গে পাশাপাশি আরেকটা জিনিসকে রাখুন, যে এই যে সংখ্যা তত্ত্ব সত্যি কি ভীতিপ্রদ। আমি একটা সংখ্যা দেখাচ্ছি, তলাতে দেখুন, এটাতে দেখা যাচ্ছে যে 8 মিনিটে ভারতবর্ষে একজন করে মারা যায় সার্ভাইকাল ক্যান্সারে। তার মানে দিনে হয়তো 160 কি 180 হবে। আপনারা কি জানেন প্রতিদিন ভারতবর্ষে রোড অ্যাক্সিডেন্টে কত মারা যায়? ভারত সরকারের তথ্য বলছে 546 জন প্রতিদিন ভারতবর্ষে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমরা কি রাস্তায় যাওয়া বন্ধ করে দিই? রাস্তায় গাড়ি চালানো বন্ধ করে দিই? করি না তো। করে দিতাম হয়তো প্রতিদিন যদি আমাদের ভয় দেখাতো। টিবিতে প্রতিদিন ভারতবর্ষে 1000 মানুষ মারা যায়, বছরে মারা যায় 3.5 লাখ। সেটা প্রচারে আসছে না। প্রচারে সেটাকেই আনা হচ্ছে, সেই সংখ্যাটাকেই নিয়ে আনা হচ্ছে, যে সংখ্যাটা সামনে আনলে একটা ভয়ের পরিবেশ একটা রোগকে কেন্দ্র করে সৃষ্টি হতে পারে। এবারে দেখুন, এই যে সার্ভাইকাল ক্যান্সার কোনো প্রচারে দেখলাম বলা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম কারণ হচ্ছে মৃত্যু, ভয়াবহভাবে বাড়ছে, এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। যে কোনো মৃত্যু ঘটাতে পারে এমন অসুখের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে, কিন্তু অসংখ্য রোগের মাঝ থেকে একটাকে আমি কেন পিক আপ করে নেব, এর পিছনে নিশ্চয়ই বৈজ্ঞানিক যুক্তি থাকতে হবে। যদি যুক্তি না থাকে, সেই প্রথমে যেটা দেখালাম, যুক্তি বা যুক্তিগত সংহতি যদি না থাকে, সেটা গ্রহণ করতে একটু অসুবিধা আছে। তাহলে আমরা চলে যাই আমাদের ডাটা, অর্থাৎ সরকারের যে ডেটা, সেটা হচ্ছে SRS ডেটা। দেখুন, স্যাম্পল রেজিস্ট্রেশন যে সিস্টেম যেটা রয়েছে, সরকারি তথ্য কি বলছে এই সার্ভাইকাল ক্যান্সার, আমরা চলে আসছি সেটা সম্বন্ধে সরকারি তথ্য কি বলছে। এটা হচ্ছে 2019-এর শেষ প্রকাশিত ডেটা। এই ডেটায় বলছে যে সমস্ত যে ফিমেল ডেথটাকে এইভাবে দেখানো হয় যে সামগ্রিক মৃত্যু এবং পুরুষ এবং মহিলাদের মৃত্যু দুটো ভাগে ভাগ করা হয়েছে। আমরা মহিলাদের যে মৃত্যুর যে টেবিল সেটাকে নিয়েছি, যে মহিলাদের ক্ষেত্রে টোটাল যে ডেথ, সামগ্রিক যে মৃত্যুর হার, তাতে ক্যান্সার নট সার্ভাইকাল ক্যান্সার,
ক্যান্সারের ডিস্ট্রিবিউশন কতটা, কন্ট্রিবিউশন হচ্ছে 7.3%, অর্থাৎ সমস্ত ভারতবর্ষে যে মহিলাদের যে মৃত্যু হয় তার মধ্যে 7.3% হয় ক্যান্সারের জন্য। এবার ক্যান্সারের মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের অংশ কতটা আছে, সেটা হচ্ছে 6 to 7%। তাহলে এবার অঙ্কটা কি দাঁড়ালো, সমস্ত যে মৃত্যু ঘটছে মহিলাদের মধ্যে তাতে সার্ভাইকাল ক্যান্সারের জন্য মৃত্যু হচ্ছে 0.47%, 0.47%, 1%-এর থেকে কম। এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স। এবার এর সঙ্গে তুলনা করুন, সেটা হচ্ছে যে প্রেগন্যান্সি। আমি মহিলাদের পার্সপেক্টিভে যেহেতু হচ্ছে সেই জন্য সেই পরিস্থিতিটাকে নিয়ে আসছি। প্রেগন্যান্সি, চাইল্ড বার্থ, পিউপেরিয়াম, অর্থাৎ সন্তান জন্মদানের আগে পরের যে সময়টা থাকে সেটাকে পিউপেরিয়াম বলে, চাইল্ড বার্থ এবং প্রেগন্যান্সি। এতে যে ডেথ সেটা হচ্ছে 1.4%। পেরিনেটাল ডেথ, শিশু জন্মের পর আরো কিছুটা সময় 1.3%। দুটোকে মেলান 2.7%। তাহলে এই যে জন্মের সময়কালীন যে মৃত্যু বা তার আশেপাশে সেটা অনেক বেশি, 2.7%। সার্ভাইকাল ক্যান্সারে মৃত্যু 0.47%। তাহলে যদি দেখুন পাশে দেখুন একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে, এটা কিন্তু সরকারি বিজ্ঞাপন, একদম যেরকম ভাবে দেখা যাচ্ছে সেরকম ভাবে আপনাদের সামনে এনেছি। এভরি গার্ল ডিজার্ভস প্রোটেকশন, এই কথাটার মধ্যে কোনো ভুল তো নেই, বরঞ্চ এভরি গার্ল ডিজার্ভস প্রোটেকশন কোথা থেকে, প্রোটেকশন ফ্রম যে ডিজিজটা তাকে সবচেয়ে বেশি এফেক্ট করছে তার থেকেই তো। আমরা জানি যে এই মেয়েটি যে ছবি দেখা যায় এটা থেকে তো শহুরে একটি নাবালিকার ছবি, এটা বোঝা যাচ্ছে, কিন্তু তথ্য যেটা বলছে যে আমাদের দেশে এখনো পর্যন্ত 5 বছরের নিচে পুষ্টিগত কারণে বা ডায়রিয়াল ডিজিজে মারা যায় প্রতিদিন প্রায় 1000-এর বেশি শিশু প্রতিদিন মারা যায়। যাই হোক, সেটা প্রচারের আলোয় আনার দরকার নেই, বরঞ্চ সংখ্যাটাকে যদি ঘুরিয়ে অন্যভাবে বলা যায় তাহলে একটা বিশেষ অসুখ নিয়ে কিন্তু মানুষের আতঙ্ক সৃষ্টি হতে পারে। এইবার হচ্ছে যে ক্যান্সার কি সত্যিই বাড়ছে, মানে সার্ভাইকাল ক্যান্সারের এই যে ঘটনা সংখ্যা সেটা কি সত্যিই বাড়ছে? মিডিয়া তো সেরকমই বোঝানোর চেষ্টা করছে। তথ্য কি বলছে? তথ্য বলছে যে এটা হচ্ছে জিবিডি ডেটা, এটা আপনারা যে কেউ গুগল সার্চ করলে এক্ষুনি পেয়ে যাবেন আপনার ফোনে যদি করেন, গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ। এর ডেটা অনুযায়ী দেখুন, এটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে ASIR অর্থাৎ এজ অ্যাডজাস্টেড যেটা ইনসিডেন্স রেট অর্থাৎ ঘটনা, এবং মর্টালিটি রেট এটা হচ্ছে মৃত্যুর সংখ্যা প্রতি লক্ষে বলা হচ্ছে। 1990 সালে এই ঘটনা ছিল 28.3 ইনসিডেন্টস, 2019-এ 14.6। মৃত্যু 20.5 থেকে এক দশকে নেমে এসেছে 9.8। তার মানে ডিক্লাইনিং ট্রেন্ড, পাশে গ্রাফটাও তাই বলছে। অর্থাৎ ভারতবর্ষে গত 10 বছরে 2000 যদি আমরা 1990 থেকে 2019 ধরি, এই যে দশক, 3টে দশকে কি হয়েছে, 3টে দশকে অ্যাকচুয়ালি দেখা গেছে যে সার্ভাইকাল ক্যান্সারের হার এবং মৃত্যুর হার, অর্থাৎ রোগ হওয়ার যে হার এবং সেই রোগে যে মৃত্যুর হার দুটোই কিন্তু নিম্নমুখী। দেখুন নিচের দিকে নেমে আসছে গ্রাফটা। গ্লোবাল ট্রেন্ড একই রকম ভাবে কিন্তু নিম্নমুখী, এবং মৃত্যুর কারণ কমে যাওয়ার অবশ্যই একটা কারণ হচ্ছে চিকিৎসা পদ্ধতির উন্নতি, ওষুধপত্র এবং বিভিন্ন প্রযুক্তিগত উন্নতি হয়েছে। এবং যেটা হয়েছে সেটা হচ্ছে আগে যেটা লেট স্টেজে ধরা যেত এখন কিন্তু অনেক আর্লি স্টেজে ধরা যাচ্ছে। এবং আমি একটা তথ্য দেখাবো পরে, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে এত ভীতপ্রদ হওয়ার কিছু নয়। সার্ভাইকাল ক্যান্সার যদি খুব আর্লি স্টেজে ধরা পড়ে এবং তার ট্রিটমেন্ট যদি সঠিকভাবে হয়, তাতে যেটা বলা হয় যে 5 ইয়ার্স লাইফ এক্সপেক্টেন্সি 91% ক্ষেত্রে হয়, অর্থাৎ চিকিৎসা যদি করান তার 5 বছর অন্তত আয়ু বাড়বে, এটার সম্ভাবনা হচ্ছে 91%, এইভাবেই বলা হয় চিকিৎসা শাস্ত্রে। যাই হোক, এইবার আরেকটা তথ্য দেখাচ্ছি, এটা কিন্তু ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিকতম একটা কিন্তু রিসার্চ, 2021 থেকে 2025 এই সময়কালে এদের একটা প্রজেকশন যে সংখ্যাটা উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। দেখুন লাল অ্যারোটা যেদিকে দেখা যাচ্ছে, আমি জানি ওখান থেকে পড়া যাবে না হয়তো আর কি, ওই জন্য দেখুন একটা হাইলাইট করে দিয়েছি ওই লেখাটাই। সেটা হচ্ছে 2021-এর তুলনায় 2025-এ
ওদের যে প্রজেকশন, সার্ভাইকাল ক্যান্সারের বার্ডেন ভারতবর্ষে 3.4% ডিক্লাইন হতে চলেছে। সুতরাং আমি যেগুলো বললাম এটাতে কোনোভাবেই প্রমাণ করে না যে সার্ভাইকাল ক্যান্সার হু করে বাড়ছে এবং সমস্ত রেকর্ড ছাপিয়ে চলে যাচ্ছে। এবার আসছি আমরা, এটা তো গেল হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার সত্যি কি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এটা সম্বন্ধে একটা বেসিক আইডিয়া। এবারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে বলা হচ্ছে এই যে পোস্টারটা আপনারা দেখছেন, এই রকম পোস্টারই বলা হচ্ছে সেফ এফেক্টিভ, সেফ অ্যান্ড এফেক্টিভ প্রোটেক্টস ফ্রম সার্ভাইকাল ক্যান্সার, এই তিনটে শব্দ বলা হচ্ছে। আমরা এইগুলোকে বোঝার জন্য এর মধ্যে কতটা সারবত্তা আছে, কতটা যুক্তি আছে সেটাকে আমরা বোঝবার চেষ্টা করব। কিন্তু সেটা বুঝতে গেলে এইচপিভি ভাইরাস অ্যাকচুয়াল একটা ইনফেকশন ঘটায়, সেই ইনফেকশনটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন। এবং সার্ভাইকাল ক্যান্সার দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? ইনফেকশন মানেই কি ক্যান্সার? এমন প্রশ্ন হয়তো অনেকের মনেই ঘুরছে। সেইটাকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য আমি এই কয়েকগুলো পয়েন্ট নিয়ে আসছি। সেটা হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস একটি ডিএনএ ভাইরাস, এটা কিন্তু ছুঁড়েই হয় না, যৌন সংসর্গ অর্থাৎ সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমেই কিন্তু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস অসুখটা ছড়ায়। 100রও বেশি ধরনের ভাইরাসের টাইপ আছে। কেন বলছি? কারণ যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাতে আপাতভাবে 4টে ভাইরাসের বিরুদ্ধে এরা প্রতিরোধ করবে বলে দাবি করছে, কোনো কোনো জায়গায় 9টা টাইপের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে বলে দাবি করছে। অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে এই ভাইরাসের যে ধরন প্রকরণ সেটা 100রও বেশি। ভেরি কমন ইনফেকশন ইন্ডিয়া, ভারতবর্ষে এই ইনফেকশন খুব খুব কমন। এবং সবচেয়ে আসার কথা যেটা ভালো দিক সেটা হচ্ছে এই ইনফেকশন যখন হয় 90%, 90% ন্যাচারালি ক্লিয়ার হয়ে যায়, তারপরে তার কোনো আর প্রভাব শরীরে থাকে না। হ্যাঁ, 10% ক্ষেত্রে ইনফেকশন পারসিস্ট করতে পারে এবং সেই 10% লোকের ক্ষেত্রে যাদের এই এইচপিভি ইনফেকশন হয়েছে তাদের ক্ষেত্রে কতটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সেটা আমি একটু পরেই বলছি। সরে গেল কেন? পেজটা সরে গেছে, এটা একটু সরে গেছে, কোনো কারণে এটা কিছু হয়েছে বোধহয়। যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই আলোটা দিয়ে সেটা হচ্ছে যে ইনফেকশনগুলো থেকে যায় পারসিস্ট ইনফেকশন, সেখান থেকে একটা স্টেজ হয় সিআইএন, হ্যাঁ, সার্ভাইকাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, তারপরে হয় ক্যান্সার। এরকম সরল রৈখিক হয়তো নয়, কিন্তু বোঝার সুবিধের জন্য এটা রাখা হয়েছে। অর্থাৎ যে 10% মানুষের ক্ষেত্রে ইনফেকশনটা থেকে গেল তাদের ক্ষেত্রে একটা প্রি ক্যান্সারাস অর্থাৎ ক্যান্সারের যে একটা পূর্ববর্তী ধাপ থাকে সেটা লক্ষণ দেখা যেতে পারে। সেটাকেও 3 ভাগে ভাগ করা হয়। এটা এখানে উড়েই গেছে। 1, 2, 3। 1 মানে একদম মানে খুবই আর্লি স্টেজে কোষটাকে দেখা হয় এপিথেলিয়াল থেকে, এটা আমি যাচ্ছি না ব্যাখ্যাতে এত মেডিকেল নিটিগ্রিটির মধ্যে আর কি। তো এই অবস্থায় যদি ধরা পড়ে তাহলে এর একটা ফ্র্যাকশন কিন্তু অ্যাডভান্স করে ক্যান্সারের দিকে, এটাই তথ্যই বলছে। যে রিসার্চ পেপার আমি পাশে রেখেছি সেটাতেই বলছে যে স্টেজ 1 তাতে খুব সামান্য অংশই কিন্তু পরবর্তীকালে ক্যান্সার ডেভেলপ করে, 2 এর ক্ষেত্রেও তাই। 3 যেটা সেটা হচ্ছে আরো ডিপে সেটা পৌঁছেছে এবং সেটার ক্ষেত্রে ডেফিনেটলি সিরিয়াস ক্যান্সার হয় এবং তাতে মৃত্যুর সংখ্যা। কিন্তু আবার আগে বলেছি যদি অ্যাডভান্স স্টেজও ধরা পড়ে আজকালকার যা ট্রিটমেন্ট পদ্ধতি মানে সেটা রোগটাকে নির্ণয় করা থেকে চিকিৎসার পদ্ধতি উন্নতি হওয়ার কারণে কিন্তু মৃত্যুর হার কমেছে। এইটা হয়ে গেল যে ব্যাকগ্রাউন্ড। তাহলে এবার আমি প্রশ্নটাকে আবার নিয়ে আসছি, সেটা হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশনের বিরুদ্ধে আমি যদি ভ্যাকসিন নিই তাহলে কি তার মানে কি সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি হয়? এই কথাটার মধ্যে একটা বিরাট গ্যাপ রয়েছে। এই বিরাট গ্যাপটাকেই কিন্তু ওরা কাজে লাগিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে ভ্যাকসিন নিলে সার্ভাইকাল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে। আমাদের এই জায়গাটায় কিন্তু সূক্ষ্মভাবে বুঝতে হবে। ভ্যাকসিন দেওয়া হচ্ছে কোন সময়ে?
ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে 9 থেকে 14 বছর বয়সে। সার্ভাইকাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কোন বয়সে? দেখুন একটা চার্ট দেওয়া আছে, এটা ওই এসআরএস ডেটা থেকে নেওয়া হয়েছে চার্টটা। সেটা হচ্ছে 30 থেকে 39, এই বয়সে সম্ভাবনা 20%, 40 থেকে 49 হচ্ছে 33%, 50 থেকে 59 হলে 27%। অর্থাৎ 9 থেকে 14 বছরে যদি ভ্যাকসিন দেওয়া হয় আপনাকে 2 দশক অপেক্ষা করতে হবে, 10 থেকে 20 বছর অন্তত আপনাকে অপেক্ষা করতে হবে এবং নজর রাখতে হবে তার উপরে যে ভ্যাকসিন নিয়েছিল যে সত্যি এটা ক্যান্সারকে প্রতিরোধ করছে কি করছে না। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, এই ভ্যাকসিন নিয়ে যা কিছু রিসার্চ পেপার তৈরি হয়েছে কোনোটাই কিন্তু 2 দশক 3 দশক ব্যাপী হয়নি। বেশিরভাগ রিসার্চ কিন্তু 8 থেকে 10 বছরের মধ্যেই শেষ করে দেওয়া হয়েছে। তাহলে সহজ বুদ্ধি, কাণ্ডজ্ঞান, কমন সেন্স, বেসিক নলেজ দিয়ে এবার আপনারা বোঝার চেষ্টা করুন যে সময়কাল ব্যাপী এই ভ্যাকসিনটাকে নিয়ে রিসার্চ করলে সত্যি নিশ্চিত একটা অনুসিদ্ধান্তে পৌঁছানো যেত যে ভ্যাকসিনটা প্রতিরোধ করে কি করে না, সেটা কিন্তু করাই হয়। তাহলে কি করা হয়েছে? যত রিসার্চ আপনি পাবেন তার মধ্যে বিশিষ্ট যে রিসার্চ যেগুলোকে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয় সেগুলো আমি বললাম, তার মধ্যে একটা কমন ফ্যাক্টর দুটো রয়েছে। একটা হচ্ছে রিসার্চগুলো গড়ে 9 থেকে 10 বছর পর্যন্ত চলেছে, তার মধ্যেই সেটাকে শেষ করে দেওয়া হয়েছে। এবং আরেকটা ব্যাপার, প্রায় প্রত্যেকটা রিসার্চ ফান্ডেড বাই দ্য ম্যানুফ্যাকচারার্স অফ ভ্যাকসিন। কেন কথা বলছি? এটা শুধু মেডিকেল শাস্ত্রে নয়, সাধারণ মানুষের মধ্যেও যখন পাবলিক ডোমেনে যখন আসে আমরা সেই সমস্ত তথ্যগুলোকে আমরা পক্ষপাত শূন্য বলতে পারি, নির্ভরযোগ্য বলতে পারি, যার মধ্যে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে না। সেই জন্য যে কোনো রিসার্চ পেপারের শেষে লেখা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ যে ভ্যাকসিনটা যে নির্মাতা, ভ্যাকসিনের যে নির্মাতা সেই আবার রিসার্চে ফান্ড করছে, যিনি রিসার্চের অথার তাকে ফান্ড করছে হচ্ছে সেই ভ্যাকসিন নির্মাতা। তাহলে যে তথ্য পাওয়া গেল, তথ্য থেকে যে কনক্লুশন সিদ্ধান্তে আসা হলো সেটা কতটা নিরপেক্ষ রইল, এতে প্রশ্ন থেকে যায়। এটা কখনো নিরপেক্ষ তথ্য হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না। কেন বলছি? প্রায় সমস্ত রিসার্চ পেপার যা কিছু এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন নিয়ে আছে প্রায় সবগুলোকে হয় ফান্ড করেছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন অথবা মার্ক, এই দুটি কোম্পানি হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই ভ্যাকসিন নির্মাতা, এবং অথবা এই ভ্যাকসিনকে যারা মার্কেটিং করছে সেই ফাউন্ডেশন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তবু একটা রিসার্চকে আমরা মনে করছি কিছুটা কাজের, কারণ সেটা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে করা হয়েছিল। এখানে আমাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট যেটা আছে কলকাতার, সেই চিকিৎসকরাও এখানে যুক্ত ছিলেন। সেই জন্য আমি ভেবেছি এটা নিয়ে আসাটাই সবচেয়ে বেশি আমাদের পক্ষে প্রাসঙ্গিক হবে, এবং এই স্টাডিটাই সবচেয়ে বেশি সময় ধরে চলেছে, 12 বছর ধরে চলেছে। তাহলে পুরোটা বলবো না, একটা ঝলক আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এই স্টাডি কি দেখেছে, এটা আমার কথা না, এরা যা দেখেছে তাই আমি তুলে ধরছি। দেখুন, আমি জানি না একদম পেছন থেকে দেখা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে যে ভ্যাকসিন দেবার ফলে কি হলো, যে কাদের মধ্যে পজিটিভ হলো, এই ডিজিজটা পজিটিভ হলো, কাদের মধ্যে প্রি ক্যান্সারাস স্টেজ CIN 1, 2, 3 কাদের মধ্যে কত পার্সেন্ট দেখা গেল। একটা হচ্ছে ভ্যাকসিনেটেড, একটা হচ্ছে আনভ্যাকসিনেটেড। এদের রিসার্চ পেপার কি করছে দেখুন, খুবই মজার ব্যাপার। ভালো করে যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে আনভ্যাকসিনেটেড যারা তাদের মধ্যে পজিটিভ হচ্ছে 374, অর্থাৎ টেস্ট করে দেখেছে হ্যাঁ এই ডিজিজটা আছে। ভ্যাকসিনেটেড 439। এবারে আসছি CIN 1, অর্থাৎ ক্যান্সার নয়, ক্যান্সারের আগে যেটা থাকে প্রি ক্যান্সারাস, অর্থাৎ ক্যান্সারের পূর্ব লক্ষণ যার মধ্যে রয়েছে সেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, CIN 1, CIN 2, CIN 3। CIN 1 অর্থাৎ একেবারে আর্লি স্টেজ। দেখুন, আনভ্যাকসিনেটেড এর মধ্যে রয়েছে 12, ভ্যাকসিনেটেড এর মধ্যে রয়েছে 15। বাবু, তাহলে কার পাল্লা ভারী? ভ্যাকসিনেটেডই বেশি হয়ে গেছে।
আনভ্যাকসিনেটেড কম। এদের তথ্য বলছি, আমি বলছি না। CIN2 তাতেও কাছাকাছি 5 আর 3, যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের মধ্যে সংখ্যা তিন জনের হয়েছে। এই সংখ্যাটা এসছে, এরা কয়েক হাজারের উপর পড়েছে, সম্ভবত সেটা 10,000-এর পাশাপাশি হবে। আর যারা ভ্যাকসিন নেয়নি তাদের 5 জনের হয়েছে, মেনে নিলাম। কিন্তু CIN3 অর্থাৎ অ্যাডভান্স স্টেজের যেটা পূর্ব লক্ষণ, সেটা কি দেখা গেছে? সেটা 7:1। এর মধ্যে অনেক গলতি আছে। তার কারণ এর রিপোর্টের মধ্যে যেটা রয়েছে, রিপোর্টের ভেতরে যেটা রয়েছে, এই অ্যাডভান্স স্টেজ 3 স্টেজ যাদের হয়েছে তাদের ওরা বার করে দিয়েছে স্টাডি থেকে, বলেছে হেলথ ইজ অ্যাট রিস্ক, অর্থাৎ একে আর বেশি রিসার্চে রাখা যাবে না, এর চিকিৎসা প্রয়োজন বলে বার করে দিয়েছে। তার সংখ্যাটা কমে গেছে। তো যাই হোক, এদের রিপোর্টও কিন্তু নিশ্চিত করে বলতে পারছে না যে এই প্রি ক্যান্সারাস স্টেজ সেটাতে সত্যি ভ্যাকসিন নিলে প্রতিরোধ করে কিনা। কোনো কনক্লুসিভ এভিডেন্স এরা দিতে পারছে না। কিন্তু ঘটনা হচ্ছে যে দাবি যেটা করা হচ্ছে যে এই ভ্যাকসিন দিলে ইট প্রোটেক্টস ফ্রম সার্ভাইকাল ক্যান্সার। এই যে শব্দবন্ধ, এটাকে বোঝার জন্য আমি কিছু তথ্য দিলাম, আপনারা নিজেদের এতেও উদ্যোগেও কিছু তথ্য জোগাড় করুন, করে ব্যাপারটাকে বোঝার করুন এর মধ্যে কতটা সত্যি আছে কতটা সত্যি নেই। আবার বলছি, এই যে লাস্ট স্টাডিটা দেখালাম, যে এটাও কি কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল না? ছিল তো। দেখুন লাল অ্যারো দেওয়া যেটা রয়েছে, সেখানে বলা হয়েছে যে এই স্টাডিটাকেও ফান্ড করা হয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তরফ থেকে। সুতরাং এই জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে যে ভ্যাকসিন তৈরি করছে বা যে ভ্যাকসিন মার্কেট করছে, তারাই সেই ভ্যাকসিনের পক্ষে, ভ্যাকসিনের যে রিসার্চ সেটাকে ফান্ডিং করছে, সেই রিসার্চ থেকে যে তথ্য এবং যে তার যে কনক্লুশন সিদ্ধান্ত বেরিয়ে আসছে, সেটাকেই আবার মানুষের কাছে ফেলে দেওয়া হচ্ছে যে আপনি এবার নিন, এই দেখুন এইটা হচ্ছে তার বৈজ্ঞানিক তথ্য। দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে কেন, ইউরোপিয়ান কান্ট্রিতে থাকলেও থাকতে পারে, এই যে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ, পাবলিক ফান্ডেড রিসার্চ, যে রিসার্চের মধ্যে কখনোই এই ওষুধ কোম্পানি বা ওষুধ কোম্পানির যারা বাজারজাত করছে, মার্কেট করছে, অথবা তার হয়ে প্রচার করছে, তারা কেউ থাকবে না, এই রকম কোনো সংস্থা এখনো পর্যন্ত আমাদের দেশে নেই, অন্তত আমার জানা নেই। সেই জন্য আমরা কোনো রিসার্চ রিপোর্টের ওপর কিন্তু নির্ভর করে একটা নিরপেক্ষ তথ্য পেতে পারছি না। এবারে আসছি যে হাউসে বলা তো হচ্ছে সেফ, কিন্তু সত্যি কি সেফ? একটা খুব ঝকঝকে পোস্টার আমার সামনে দিয়ে কেউ যদি বলে যে দেখো এটা হচ্ছে সেফ, তাহলে আমরা কি সত্যি মেনে নেবো এটা সেফ? আমি জানি এটা হচ্ছে বিজ্ঞাপনী একটা কায়দা, বিজ্ঞাপনের একটা কায়দা, অত্যন্ত ঝকঝকে একটি প্রচার দেখিয়ে আপনাকে বলে দেওয়া হলো যে এটা হচ্ছে অত্যন্ত সেফ, এটা হচ্ছে অত্যন্ত উপকারী, এবং আমরা মেনে নিলাম প্রচারের জৌলুস দেখে। তাহলে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা প্রয়োগ করা হবে, আমরা কি একইভাবে সেই জৌলুস দেখে, সেই প্রচার দেখে আমরা মেনে নেব সেটা সেফ, নাকি আমাদের আরেকটু ভিতরে যেতে হবে? আরেকটু ভিতরে যেতে হলে তাহলে সেই তথ্য কোথা থেকে পাওয়া যেতে পারে? আগেই বলেছি যে আমেরিকার যেমন FDA আছে, আমাদের দেশেও আছে CDSCO। সেই CDO সাইটে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে বারবার খোঁজার চেষ্টা হয়েছে, আমি খুঁজেছি, আর অনেকেই হয়তো খুঁজেছে, আপনারাও খুঁজে চেষ্টা করতে পারেন। যখনই আমরা এই ইনফরমেশনটা চাইছি যে এই HPV ভাইরাসের ব্যাপারে আর কি, বেশিরভাগ ক্ষেত্রেই নো রেজাল্ট ফাউন্ড। একটি রেজাল্ট পাওয়া গেল, সেইটা হচ্ছে এই ভ্যাকসিনের যে প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সিরিয়াস সাইড এফেক্ট হতে পারে, সেটা সম্বন্ধে এটা কি বলছে? খুব সংক্ষেপে, মানে না বললে নয়, সেই রকম একটা কথা বলা আছে যে ভ্যাকসিনটা দেওয়ার পর 15 মিনিট তাকে অবজার্ভ করতে হবে, লক্ষ্য রাখতে হবে। কেন? যদি সিনকোপ মানে হচ্ছে অজ্ঞান, অচেতন হয়ে যায়, কোনো রকম সিজার বা খিচুড়ি টাইপের কিছু হয়, 15 মিনিট দেখতে হবে। কিন্তু এটা বলা নেই যদি কাউকে সত্যিই দেখা যায় যে কেউ সিনকোপ হলো, অর্থাৎ অজ্ঞান হয়ে গেল, তারপর কি হবে, প্রোটোকলটা কি, তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, কে নিয়ে যাবে, তার দায়িত্ব কে নেবে, তার চিকিৎসার দায়িত্ব কে নেবে, তার পকেট থেকেই হবে না সরকার নেবে, কোনো কথা সেখানে বলা নেই, পুরোটাই ইতি গজর। এই ইতি গজর ব্যাপারটা আমরা কিন্তু কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে অনেকবার দেখেছি। ইতি গজর জিনিসটা সুবিধে হচ্ছে এই ধরনের ঘটনাগুলো যখন আদালতে পৌঁছায় তখন কিছু
সুবিধা হয় যারা ভ্যাকসিনটাকে প্রমোট করে তাদের। যারা ভ্যাকসিনটা নেয় নিয়ে ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সুবিধা হয় না, সেটা আপনারা দেখেছেন। তাই সিরিয়াসিওর সাইটে গিয়ে সিরিয়াসিওর দেওয়া যে তথ্য সেইটাকে আমরা খুব একটা নির্ভরশীল বলে মনে করছি না, সেই জন্য একেবারে চলে যাচ্ছি যে কোম্পানি এটাকে বানিয়েছে, গার্ডাসিল নামে এই যে ভ্যাকসিনটাকে বানিয়েছে, তার কি হয়, প্রত্যেকটা ওষুধের মধ্যে একটা কাগজ থাকে, আপনারা জানেন, ইনসার্ট বলা হয়, প্রোডাক্ট ইনসার্ট। আমরা সেইটাতে চলে যাই বরঞ্চ। একেবারে আমরা চলে যাচ্ছি যে ভ্যাকসিনটা দেওয়া হবে গার্ডাসিল নামে, সেই গার্ডাসিল ভ্যাকসিনের মধ্যে যে প্যাকেজ ইনসার্ট যেটা রয়েছে সেইটা কি বলছে, চলুন সেটাতে দেখে নেওয়া যাক কি বলছে। সেইটাতে যেটা বলছে, সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট ইন ক্লিনিক্যাল স্টাডিজ, অর্থাৎ ওনারা কি সিরিয়াস সাইড এফেক্ট অ্যাডভার্স ইভেন্ট দেখেছেন। সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট মানে কিন্তু সিরিয়াস কথাটার মানে কি, দ্যাট রিকোয়ার্স অবজারভেশন অ্যান্ড ইনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। একটু গায়ে চুলকোচ্ছে কি, একটু মাসেলে ব্যথা হলো, হালকা জ্বর, এটা সিরিয়াস সাইড ইফেক্ট নয়, সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট নয়। সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টের বেশিরভাগই প্রয়োজন হয় ইনস্টিটিউশনাল কেয়ার, অর্থাৎ তাকে ভর্তি করে তাকে চিকিৎসা করা এবং তাকে অবজার্ভ করা। তাহলে এরা কি দেখেছে দেখুন, এদের বলছে এরা দুটো ভ্যাকসিন নিয়ে দেখেছে, একটা গার্ডাসিল 9, একটা গার্ডাসিল 9 মানে 9টা ভাইরাসের টাইপের বিরুদ্ধে ওরা ভ্যাকসিন তৈরি করেছে, আর গার্ডাসিল শুধু যেটা দেওয়া আছে সেটা 4টের বিরুদ্ধে, যেটা সরকার যে প্রকল্প নিয়েছে আমাদের দেশের সরকার, তার মধ্যে গার্ডাসিল রয়েছে। তো গার্ডাসিলের ক্ষেত্রে বলা হচ্ছে যে 185টা সিরিয়াস সাইড ইফেক্ট তারা দেখতে পেয়েছে এবং সংখ্যাটা হচ্ছে 2.5%। 2.5%। এইবার কত সংখ্যক বাচ্চাকে এই ভ্যাকসিন দেওয়া হবে, 14 বছর থেকে 15 বছরের মধ্যে যে বালিকাদের দেওয়া হবে, কত সেই সংখ্যাটা? সরকার যেটা সরকারি প্রচারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1.1 থেকে 1.2 crore। তাহলে ভাবুন 1 কোটির কিছু বেশি এই বয়সের শিশুকে যদি দেওয়া হয়, তাদের ক্ষেত্রে যদি এই রেটটাকে আমি এক্সট্রাপোলেট করি 2.5% সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট, সেটা দাঁড়ায় কয়েক লক্ষ। প্রশ্ন একটাই, যদি কোম্পানির বক্তব্য অনুযায়ী, কোম্পানির দেওয়া নির্মাতা, ভ্যাকসিনের যে নির্মাতা তার দেওয়া তথ্য অনুযায়ী অ্যাডভার্স ইভেন্ট হয়, তাহলে সেই অ্যাডভার্স ইভেন্ট তো হবে, এটা আমরা কি ধরে নিতে পারি না? যদি হয় সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে, কি প্রস্তুতি নেওয়া হবে, এই প্রশ্নটা কিন্তু খুব জরুরি। এই প্রশ্নের উত্তর না দিয়ে, এই ব্যবস্থাপনা না করে যদি ভ্যাকসিনটাকে চালু করা হয়, তাহলে সেটা কি বিপর্যয় ঘটাতে পারে না পারে না, এটা আপনাদের বিচার বুদ্ধির ওপর আমি ছেড়ে দিচ্ছি। এইবার দেখুন, সিস্টেমিক অটোইমিউন ডিসঅর্ডার, যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে, কোভিডের ক্ষেত্রে একটু বেশি ছিল, এই ভ্যাকসিনের টাইপটা একটু অন্যরকম, কিন্তু এখানেও কিন্তু অটোইমিউন ডিসঅর্ডার এটা হতে পারে। এটা 2.2% দেখা গেছে গার্ডাসিল 9, এবং যে ভ্যাকসিনটা এখানে প্রস্তাবিত ভ্যাকসিন তার ক্ষেত্রে রেট হচ্ছে 3.3%। এর ব্যাপারটা হচ্ছে, কোম্পানি যখন এটাকে পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স করে, সেটা কয়েক হাজারের ওপর করে, 10,000, 15,000, 20,000। কিন্তু আপনি যখন একটা ভ্যাকসিন দেওয়ার প্রকল্প শুরু করছেন সরকারিভাবে, তাতে লক্ষ ছাড়িয়ে কোটি হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে চিত্রটা কি দাঁড়াবে, এরকমই দাঁড়াবে নাকি এর থেকে আরো খারাপ হবে, এটা কিন্তু জানা নেই। এটা জানা তখনই সম্ভব যখন আমাদের যে রেগুলেটরি অথরিটি আছে, অর্থাৎ নিয়ামক সংস্থা আছে, সে যদি দায়িত্ববান হয় এবং সে যদি একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ রাখে, ইন্টিগ্রেটেড সেন্ট্রালাইজড অ্যাপ্রোচ, যে প্রতিটি সাইড ইফেক্ট, প্রতিটি সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট কিভাবে সেগুলো নথিভুক্ত হবে, কিভাবে সেগুলো পর্যবেক্ষণ করা হবে, কি হবে তার চিকিৎসা পদ্ধতি, এবং তাকে কতদিন ধরে তাকে অবজার্ভ করে সেটাকে নথিভুক্ত করতে হবে, এবং সেখান থেকেই আসল তথ্য বেরিয়ে আসবে যে এই ভ্যাকসিনটাকে গণহারে যখন আমরা দিচ্ছি তার ফল কি হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈজ্ঞানিক পর্যবেক্ষণ। এই পর্যবেক্ষণ কোভিডের ক্ষেত্রে করাই হয়। এই ক্ষেত্রে কি করা হবে, এটা একটা খুব বড় প্রশ্ন। যদি না হয়, তাহলে কিন্তু আবার সেই কোভিডে যা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, চিকিৎসাগত বিভ্রান্তি, সেটা কিন্তু এখানেও হতে পারে।
প্যাকেজ ইনসার্টে আরেকটা কথা বলা আছে যে ইনফর্মড কনসেন্ট, এটা খুবই জরুরি। মানবাধিকার কর্মীরা এখানে আছেন, তাদের জন্য অবশ্যই এই যে জায়গাটা ক্লজটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে যে প্যাকেজ ইনসার্টে বলা আছে যে ভ্যাকসিন ইনফরমেশন টু বি গিভেন উইথ ভ্যাকসিনেটেড টু দ্য পেশেন্ট, প্যারেন্ট অ্যান্ড গার্ডিয়ান, provide information on risk and benefits associated with vaccination। আমি বলছি না, প্যাকেজ ইনসার্টের মধ্যে বলা আছে যে ভ্যাকসিন সংক্রান্ত যা কিছু রিস্ক এবং বেনিফিট, অর্থাৎ তাকে যা কিছু ক্ষতি হতে পারে বা যা কিছু উপকার হতে পারে, সেটা পরিষ্কার বলতে হবে তাদের যারা ভ্যাকসিনটা নিচ্ছে। সে যদি তার যদি কনসেন্ট দেওয়ার বয়স থাকে, অনুমতির বয়স থাকে, তাহলে সে নিজেই, অথবা তার যদি সেই 14-15 বছর হয় না, সেই জন্য তার যে গার্জেন বা বাবা মা আছে তাকে সেটা বোঝাতে হবে। এটা তো প্যাকেজ ইনসার্টই বলা আছে। এবং আরেকটা কথা বলা আছে যার সঙ্গে হুবহু মিল রয়েছে কোভিড ভ্যাকসিনগুলোর, সেটা হচ্ছে যদি কোনো অ্যাডভার্স রিয়াকশন হয় কি করবে? রিপোর্ট টু দ্য হেলথ কেয়ার প্রোভাইডার। কে হেলথ কেয়ার প্রোভাইডার? এই প্রশ্নটা ওখানে উজ্জ্ব ছিল, এখানে উজ্জ্ব। হেলথ কেয়ার প্রোভাইডার কে? চিকিৎসক? অঙ্গনওয়াড়ি? কে? জানা নেই। হেলথ কেয়ারকে দিলাম আমি রিয়াকশনের রিপোর্টটা, তারপর কি হবে? তারপর সেই রিপোর্টটা তিনি কোথায় ফরওয়ার্ড করবেন? তারপর যিনি ক্ষতিগ্রস্ত হলেন তিনি কার কাছে যাবেন? সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে অ্যাডভার্স ইভেন্ট যখন হয়, এবং এখানে যে অ্যাডভার্স ইভেন্ট কোম্পানির ইনসার্টই বলা ছিল, সেইটার দিকে আমি আরেকবার যাচ্ছি। তাতে কিন্তু বলা আছে সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, হাইপার সেন্সিটিভিটি, ব্লাড প্রেশার ফল করে গেলে যে শকে যায়, সে সবই এখানে মেনশন করা আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ধরনের ঘটনা ধরে নিচ্ছি আমি 10,000-এ একটা হবে কি তার থেকে কম হবে, কিন্তু যেখানে হবে সেখানে যদি ব্যবস্থা না থাকে তাহলে তাকে বাঁচানো যাবে কি করে সেই সিরিয়াস সাইড ইফেক্ট থেকে? এই ব্যবস্থাটি কি করা হচ্ছে? কি করে আগে থেকে জানবো কোথায় হবে, কোন 10,000-এর মধ্যে একজনের হবে? এটা তো আগে থেকে অনুমান করা সম্ভব নয়। তাহলে আস্তে, আচ্ছা ঠিক আছে, আরে 2 মিনিট। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যেখানে যেখানে ভ্যাকসিন দেওয়া হবে প্রতিটি জায়গায় কিন্তু ব্যবস্থাপনা রাখতে হবে। অন্তত বিজ্ঞান যদি বলেন, বিজ্ঞান সেটাই দাবি করে। একটা কথা ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে দেখা গেছে যে বিভিন্ন জনমুখী প্রকল্প, বিশেষ করে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার বা এইরকম যখন আছে, তার সঙ্গে ভ্যাকসিনেশনকে জুড়ে দেওয়ার একটা ডিস্টার্বিং ট্রেন্ড কিন্তু দেখা গেছে। একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ব্রাজিলে লুলা সরকার আসার পরেই বোলসা ফ্যামিলিয়া বলে একটা প্রজেক্ট শুরু হয়েছিল, যেখানে কোভিড ভ্যাকসিনকে পর্যন্ত বাধ্যতামূলক করা হয়েছিল। বাচ্চাকে যদি ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে মা কিন্তু বেনিফিট পাবে না। তো এই রকম ডিস্টার্বিং ট্রেন্ড সারা পৃথিবীতে এদিক ওদিক ছড়িয়ে আছে। এটা চিকিৎসা শাস্ত্রের দিক থেকে গ্রহণযোগ্যতা নেই। আন্তর্জাতিক বিধি অনুযায়ী, মানবাধিকার অনুযায়ী, ইউনেস্কোর আর্টিকেল 6.1 আর্টিকেল আছে, সেই অনুযায়ী সেটা হচ্ছে কোনো মানুষকে প্রিভেন্টিভ হোক, ডায়াগনস্টিক হোক, অথবা সেটা থেরাপিউটিক হোক, অর্থাৎ চিকিৎসার জন্য হোক, রোগ নির্ণয়ের জন্য হোক বা রোগ প্রতিরোধের জন্য হোক, আপনি জবরদস্তি কোনো ওষুধ বিশুধ কিছু দিতে পারেন না। এটা হচ্ছে একেবারে মানবিক অধিকারের বিরুদ্ধে। এবং সেখানে একটা ক্লজ আছে, সেটা হচ্ছে যে কনসেন্ট নয়, ইনফর্মড কনসেন্ট। অর্থাৎ আপনি যখন কনসেন্ট নিচ্ছেন তাকে সমস্ত ইনফরমেশনটাই দিতে হবে, এবং ইনফর্মড কনসেন্ট একবার দিলে সেটাকে উইথড্র করারও কিন্তু রাইট আছে। এবং কনসেন্টটা যখন আপনি নেবেন তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো চাপ সৃষ্টি করা যাবে না, এটা আমাদের মনে রাখা দরকার। তো আমি এখানেই শেষ করছি। সেটা হচ্ছে যে একটা কথা শুধু বলে দেবো, যেটা এই স্লাইডটাতে ছিল না, ভ্যাকসিনটা যে সকলের জন্য প্রযোজ্য, নেওয়া হবে, দিতে হবে, এই যে ব্যাপারটা, এটা কোথা থেকে এলো, সোর্সটা কি? আমাদের মিডিয়ার একটা দোষ আছে যে তারা কোনো সোর্সকে কিন্তু কোট করে না। একটা খবর যখন করে কোনো সোর্স থাকে না সেখানে। আমি বলে দিচ্ছি, এটা সরকারি কোনো মন্ত্রক থেকে ঘোষিত হয়েছে এমন কোনো প্রমাণ আমি পাইনি। এটা এসেছে পিআইবি থেকে, প্রেস ইনফরমেশন ব্যুরো। প্রেস ইনফরমেশন ব্যুরো হচ্ছে সরকারের একটা মিডিয়া উইং। সরকারের যা কিছু বলার বাইরে সেটা পিআইবি দিয়ে বলে। সেই পিআইবি রিপোর্টই কিন্তু দেখা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি 2026-এ আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় যে স্বাস্থ্যমন্ত্রী তাকে সঙ্গে নিয়ে এইটাকে ইনি চালু করলেন।
ব্যাস এইটুকুই, এবং তার নিচে বিরাট প্রেস রিলিজ, যা কিছু যৌক্তিকতা ভ্যাকসিনে তার মধ্যেই বলা আছে, এবং সেখানে বলা আছে দিস ভ্যাকসিন ইজ ভলান্টারি। আবার বলছি, এটা কিন্তু বলা আছে দিস ভ্যাকসিন ইজ ভলান্টারি, এবং ভ্যাকসিন নেবার ক্ষেত্রে অবশ্যই যাকে ভ্যাকসিন দেওয়া হবে গ্রহীতা, তার বাবা মা অথবা তার যে নিকটবর্তী গার্জেন আছে তার কিন্তু কনসেন্ট নিতে হবে। এখানে একটা উদাহরণ টেনে বলি, দৃষ্টান্ত, মানে খুব খারাপ দৃষ্টান্ত, সেটা কিন্তু এই 72তম সংশোধনী রিপোর্টে উল্লেখ করা হয়েছিল যে ওই সময় যে ট্রায়াল এরা চালিয়েছিল কনসেন্ট কিভাবে নিয়েছিল। দেখা গেছিল একটা হোস্টেলের ওয়ার্ডেন সে 1000-এর বেশি শিশুর ক্ষেত্রে সে কনসেন্ট দিয়ে দিয়েছিল, এইরকম যেন না হয়। হ্যাঁ, ওয়ার্ডেন কনসেন্ট দিয়েছিল। সুতরাং এই ব্যাপারগুলো আমাদের নিশ্চয়ই মাথায় রাখা উচিত এবং এটা নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাওয়া উচিত।